আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। অভ্যুত্থানের আগে গুপ্ত থাকা ব্যক্তিরাই নতুন জালেম রূপে আবির্ভূত বলে তারেক রহমানের মন্তব্য। দেশ রক্ষায় বিএনপিকে জয়ী করার আহ্বান। জামায়াত বিপদে, দেশ ছেড়ে চলে যায়নি বললেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী উল্লেখ করে দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট, জরিপে বিএনপির প্রতি ৭০% মানুষের সমর্থনের তথ্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে জাপানে ভাগ্য নির্ধারণী সেতুসুবুন উৎসবের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদ এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণঅভ্যুত্থানের আগে যারা গুপ্ত ছিল তারা এখন নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। তার মতে এই জালেমদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। পরে ফরিদপুরে জনসভায় পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। মহসিন হোসেনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। জীবনানন্দের আবার আসিব ফিরে কবিতার মতো কীর্তন খোলার তীরে ২০ বছর পর বরিশালে আসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমন উপলক্ষে বিভাগটির বিভিন্ন জেলা থেকে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জড়ো হতে থাকেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ৫ই আগস্টের আগে যারা গুপ্ত ছিল তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর জন্য নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত চেনেন আপনারা? বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। সতর্ক করেন, এই জালেমরা যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসে বিপন্ন হবে নারী অধিকার। এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। জাল ব্যালট পেপার শুনলাম, খবরে দেখলাম ছাপাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? সমাবেশ থেকে আশ্বাস দেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিগত 16 বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বরিশালবাসীকে মুক্ত করবে বিএনপি। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ, এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি, আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলেই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। পরে বরিশাল বিভাগের 6 জেলার 21টি আসনের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন
তারেক রহমান। বরিশাল বিভাগ প্রতিষ্ঠা থেকে শুরু করে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় স্থাপন সহ এই অঞ্চলের নানা অবকাঠামোগত উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। তারই ধারাবাহিকতায় বরিশালের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ কমানোর জন্য সফল হতে ধানের শীষে ভোট চেয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপরে ফরিদপুর বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ফরিদপুরে পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। ফরিদপুরে সিটি কর্পোরেশন করা সহ বিভাগ করার কথাও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত বসন্তের কোকিলের মতো বিপদের সময় দেশ ছেড়ে চলে যায়নি, সুখে দুঃখে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও দেশের মাটি কামড়ে পড়ে থাকবে, কাউকে ছেড়ে যাবে না। কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। সোহেল রানার ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আক্তার হোসেন। দাঁড়িপাল্লার পক্ষে ধারাবাহিক সফরে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের প্রথম জনসভায় কুড়িগ্রাম নিয়ে দলের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, গত 54 বছর নদী শাসনের নামে শুধু দুর্নীতি আর লুটপাট হয়েছে। আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে, সবগুলো চোর। 54 বছরে নদী শাসনে, নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। আমরা ঘোষণা দিয়েছি, উত্তরবঙ্গতে ইনশাআল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। আমরা বিপদে আছি, আমরা সুখের সময়ে আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না, আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলেই তিস্তার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে বলেন জামায়াত আমির। উন্নয়নের ক্ষেত্রে কোনো আঞ্চলিক বৈষম্য করবে না জামায়াত। তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল, এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি, এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। আগামী 12 ফেব্রুয়ারি জনগণের রায়ে নির্বাচিত হলে সবাই মিলে দেশ গড়ার কথা বলেন জামায়াত আমির। দেশে বঞ্চিত জনপদের তালিকায় সবার আগে উঠে আসে তিস্তা অধ্যুষিত কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নাম। জামায়াতের জনসভায় আসা এসব লোকজন বলছে, দল কিংবা প্রতীক দেখে নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা পাড়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। জামায়াত আমিরের দেওয়া এইসব প্রতিশ্রুতি এখন কতটা প্রভাবিত করতে পারে তাদের, সেটি এখন দেখার বিষয়। তিস্তা ব্যারেজ থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। দেশের নতুন সূর্যোদয় হয়েছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবায়েদা রহমান বলেছেন, বিএনপি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের সকল সমস্যার সমাধান করবে। রাজধানীর হাতিঝিলে পেশাজীবীদের আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, একটি সুন্দর, শ্রমমর্যাদা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, সমতা ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চায় বিএনপি। অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবার নির্বাচনী ইশতেহার দেবে বিএনপি। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। হাতিঝিল অ্যাম্ফিথিয়েটারে পেশাজীবীদের মতবিনিময় সভা। অবস্থানটা দেখে বুঝতে পারছেন, আয়োজনে ঢাকা 17 আসনের নানান সমস্যার কথা তুলে ধরেন ভোটাররা। ভাষানটেকবাসীর যে অসহায়, গরিব ও দরিদ্র মানুষ আছে, তারা যেন এই প্রকল্পের বাস্তবায়ন করতে পারে এবং গরিব দুঃখী দরিদ্র মানুষগুলো যেন এই বিল্ডিংগুলোতে তারা একটা আশ্রয় সরাসরিভাবে পেতে পারে। কথা বলতে গেলে হয়, আমাদের ওইখানে তো কোনো প্রাথমিক সরকারি স্কুল নেই, হাই স্কুল তো দূরের কথা, উন্নত মানের শিক্ষার ব্যবস্থা তো
আরো দূরের কথা। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ১৭ বছরে আওয়ামী লীগ দেশকে বিধ্বস্ত করে দিয়েছে, সেখান থেকে টেনে তোলার জন্য বিএনপিকে প্রয়োজন। আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাল্লাহ। ১৭ বছরে এই আওয়ামী লীগ দেশটাকে নিঃশেষ করে দিয়ে গেছে, বিধ্বস্ত করে দিয়ে গেছে অনেক কিছু। সেখান থেকে টেনে তোলার জন্য আর একবার দরকার অন্য কেউ না, যারা এটা পারে তাদেরকে দরকার। জয়েদ জিয়া পেরেছেন, বেগম খালেদা জিয়া পেরেছেন, আর পারার মতো একজনই আছে বাংলাদেশে, তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিএনপি সকল সমস্যার সমাধান করবে। মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। পরে ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে ভোট চান নেতাকর্মীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বনানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে জামায়াত ইসলামী। উপস্থিত আছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। পরিবারকে, দেশকে সাপোর্ট দিতে গিয়ে বিদেশের মাটিতে যখন মারা যায়, তখন তার লাশ নিয়ে টানাটানি হয়। এই লাশটা কে দেশে আনবে? এটি লজ্জার। আমি তাকে বীর বলবো, কিন্তু তার লাশটা রাষ্ট্র সম্মান দিয়ে দেশে আনবে না, এটা হতে পারে না। আমাদের অঙ্গীকার, ইনশাআল্লাহ আমরা দোয়া করি সবাই বিদেশে গিয়ে সুস্থ থাকুক, সুস্থ হালতে তারা আবার ফিরে আসুক। কিন্তু কেউ যদি বিদেশের মাটিতে ইন্তেকাল করে, তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে সম্মানের সাথে বিনা পয়সায় দেশে আনা হবে ইনশাআল্লাহ। এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে, তখন আবার চোখে অন্ধকার দেখে। আমরা তাদের জন্য ইনশাআল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড করব। একসময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে, পরবর্তী পর্যায়ে সমপরিমাণ সরকার থেকে কন্ট্রিবিউট করে সে যখন অবসর জীবনে চলে আসবে, তখন তার হাতে ইনশাআল্লাহ আমরা একটা কাজ, একটা কিছু তুলে দেব। তাহলে হতাশার অভিশাপ তাকে পাবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবকদেরকে বলেছি, অবশ্যই তোমাদেরকে আমরা বেকার ভাতা দিতে পারবো না। আমরা বিশ্বাস করি বেকার ভাতা তোমাদেরকে অপমান করার শামিল। আমরা তোমাদের হাতে কাজ তুলে দেব, ভাতা নয়। তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা, দেশটাকে গড়বা। আমরা আমাদের যুবকদেরকে কিভাবে দেখতে চাই? আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে দেখতে চাই। ওখানে তাদেরকে ক্যাপ্টেন হিসেবে বসিয়ে দেব, আর আমরা বসবো ইনশাল্লাহ সেদিন প্যাসেঞ্জার সিটে। এই যুব সমাজ দেশটাকে সামনের দিকে এভাবেই এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম জামায়াত ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণায়। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচার ও মিছিল হয়েছে। এই আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেন, দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকার প্রয়োজন। নারীদের কর্মঘণ্টা কমানো এবং সম্প্রতি কর্মজীবী নারীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করায় জামায়াত ইসলামীর আমিরের সমালোচনা করেন তিনি। এদিকে রাজধানীর কড়াইল এলাকায় এরশাদ মাঠে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হুমায়ুন কবির ফ্রি ওয়াইফাই উদ্বোধন করেন। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি।
কর্মকর্তাদের সাথে কিভাবে দুর্ব্যবহার ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র নিয়ে ঢোকার সময়। তো এই হচ্ছে তাদের দাপট। আরো একটি ফুটেজ দেখলাম গতকালকে, সে নাকি অগাস্টের পট পরিবর্তনের পরে গিয়ে এক্সিম ব্যাংকে ঢুকে ম্যানেজারকে চড়তাপ্পড় লাগাইছে, তাকে লোন দেয়নি। তো একটি প্রবাদ আছে পাকিস্তানে, জামাতে ইসলাম পাকিস্তান সম্বন্ধে, যারা আসলে ইসলাম চাইনি, ওরা চাচ্ছিল ইসলামাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে দলের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইশতেহার ঘোষণা করেন। হতদরিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রতি মাসে 5,000 টাকা সহায়তা, রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ শরিয়ার প্রাধান্য, নারীদের শুধু সম অধিকার প্রতিষ্ঠা, স্বাস্থ্য, কৃষিকার্ড চালু, সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা সহ 30 দফা ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণার করার পর দলের আমির বলেন, এর নামকরণ করা হয়েছে জনপ্রত্যাশার ইশতেহার। আমাদের ইশতেহারের নামকরণ করা হয়েছে জনপ্রত্যাশার ইশতেহার। রাষ্ট্র গঠনে আমাদের নীতিগত অবস্থান, রাষ্ট্র সংস্কারে আমাদের পরিকল্পনা, খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে, দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে বাধ্য করা হবে। নারীর কর্মসংস্থান, অধিকার, মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামী সবচেয়ে কার্যকর নীতি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করেছে, যেখানে তারেক রহমানকে সাক্ষাৎকার যেমন রয়েছে, তেমনি সংবাদে বিশ্লেষণ করা হয়েছে কেন তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। দ্য ডিপ্লোম্যাট যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন। 4 ফেব্রুয়ারি তাদের দক্ষিণ এশিয়া বিভাগে প্রকাশ করা হয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার। সেই সাথে রয়েছে তারেক রহমান ও বিএনপি নিয়ে বিশ্লেষণ। প্রতিবেদনে জাতীয় নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে পরিচালিত একটি জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সমর্থন প্রায় 70% দেখা গেছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন 19%। প্রতিবেদনে উল্লেখিত আরেকটি জরিপ সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে বলা হয়েছে 47% বেশি মানুষ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন, আর 22.5% জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। দ্য ডিপ্লোম্যাটের পর্যবেক্ষণে বলা হয়েছে, জেনজি নামে পরিচিত তরুণ ভোটাররাই এই নির্বাচনে বড় ভূমিকা রাখবে, আর অনেক জেনজি ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছে, বিশেষ করে যেগুলোর নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেদনে ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্য ডিপ্লোম্যাটকে বলেছেন, জাতীয় স্বার্থই সবার আগে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার সকালে কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন শেষে এই কথা বলেন নৌবাহিনী প্রধান। এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশের ডিআইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে অংশ নেন তিনি। নৌবাহিনী প্রধান বলেন, নির্বাচন ঘিরে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর 7টি জাহাজ মোতায়েন থাকবে, নিয়োজিত থাকবে 5,000 নৌবাহিনীর সদস্য। বিগত প্রায় 1.5 বছর ধরে সশস্ত্র বাহিনী সারা দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত রয়েছে। এটারই চূড়ান্ত পর্বে আমরা এখন জাতীয় নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং নির্বাচন কমিশনের সুপারভিশনে, তাদের তদারকিতে প্রশাসনের সকল স্তর এবং সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
বিভিন্ন সংস্থা সংগঠন আমরা একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আমাদের সবার লক্ষ্য একটাই, একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এবারে অন্যান্য সংবাদ। গণমাধ্যমের অনুপ্রেরণায় ছাদ কৃষিতে যুক্ত হচ্ছেন দেশের অনেক তরুণ তরুণী। বন্দরনগরী নারায়ণগঞ্জের কাউসার আহমেদও তেমন একজন তরুণ ছাদ কৃষি উদ্যোক্তা, যিনি শহরের মাঝে সুউচ্চ ভবনের উপরে গড়েছেন ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকায় এই 10তলা ভবনের উপরে ছাদ কৃষি গড়ে তুলেছেন তরুণ ব্যবসায়ী কাউসার আহমেদ। প্রায় 2200 বর্গফুট জায়গা জুড়ে বিভিন্ন জাতের সবজি, ফল আর শৌখিন উদ্ভিদ রোপণ করে তিনি যাচাই বাছাই করছেন ছাদ কৃষির সম্ভাবনা আর উপযোগিতা নিয়ে। বাড়ি বানানোর সময় কি আপনি এই যে স্ট্রাকচার, জি, এগুলো কি তখনই করছেন? তখনই করছি। ওই সময় আমি আপনার মানে প্রোগ্রাম দেখতাম, যে আমার একটা স্বপ্ন ছিল যে ছাদের মধ্যে যে বাগান করার জন্য। পেয়ারা গাছ আছে, প্রচুর পরিমাণ পেয়ারা ধরতো। তারপর আঙ্গুর ফল লাগাইছি, যদি আঙ্গুলো টক ছিল। তারপর লাউ গাছ ছিল, এখানে কলা গাছ ছিল, একটা কলার ছড়া ছিল। ফল কম আসলেও এটার তৃপ্তি আলাদা। এই আয়োজনে চোখে পড়ে একাধিক সৌদি খেজুরের গাছ। খেজুর গাছ আমি সৌদি আরব গিয়েছিলাম, ওখান থেকে আমি চারা নিয়ে আসছিলাম। বলেন কি? জি, সৌদি আরব থেকে চারা নিয়ে আসছেন? জি স্যার। এখানে বাবার সঙ্গে নিয়মিত যুক্ত হন কন্যা মাহি। আমাদের উচিত আমরা যেখানে বসতি করছি সেখানে ছাদে তারপরে বারান্দায় বেশি বেশি করে গাছ লাগানো, এতে বসতিও হলো, গ্লোবাল ওয়ার্মিংটাও আসলো। আজকে শুধু জমিতে কিংবা মাঠে নয়, সৌদি খেজুর উঠে এসেছে ছাদে পর্যন্ত। কাউসার আহমেদ মধ্যপ্রাচ্য থেকে সংগ্রহ করা দুটি সৌদি খেজুরের চারা লাগিয়ে প্রমাণ করতে চাচ্ছেন ছাদেও এই খেজুর উৎপাদন হবে। আজকে ছাদ কৃষি শুধু স্বপ্ন নয়, অনেক তরুণের বাস্তবতার সাথে এটি সাক্ষ্য দিচ্ছে। নারায়ণগঞ্জের সস্তাপুর থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্র আটক করে নিয়ে যাওয়ার প্রায় 1 মাস পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে মিছিল করেছে। ভেনেজুয়েলার নিকোলাকে দরকার, এমন স্লোগান দেয় মিছিলে অংশ নেওয়া জনতা। নিকোলা মাদুরোর ছেলে এবং ভেনেজুয়েলা জাতীয় পরিষদের সদস্য নিকোলা মাদুরো গুয়েরা মঞ্চ থেকে জনতার সামনে ভাষণ দেন। এদিকে নিকোলা মাদুরোকে বন্দী করতে সামরিক অভিযানের প্রায় 1 মাস পর সোমবার মার্কিন কূটনীতিক লরা জগুর সাথে বৈঠক করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, এই আলোচনা দুদেশের মধ্যে মতপার্থক্য দূর করার একটি পর্যায়ের সূচনা। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন শাখায় পুরস্কার পাওয়া 4টি সিনেমা প্রচার করা হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। সুলতানা হিমু জানাচ্ছেন। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 28টি বিভাগে মোট 30টি পুরস্কার পেয়েছে বিভিন্ন চলচ্চিত্র। শ্রেষ্ঠ সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে খন্দকার সুমনের সাতাও। সিনেমাটি মোট 4টি শাখায় পুরস্কৃত হয়। খুব দরকার। এর মধ্যে 2 ও 3রা ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হয়েছে সুরঙ্গ ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে পুরস্কার জয়ী ইমপ্রেস টেলিফিল্মের ছবি রক্তজবা। সিনেমাটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা, যেখানে অভিনয় করেছেন শরীফুল রাজ, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান, জর্জ সহ অনেকে। 4 ফেব্রুয়ারি বিরতি দিয়ে 5 ফেব্রুয়ারি দুপুর 3:05 চ্যানেল আইয়ে প্রদর্শিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সিনেমা লাল শাড়ি। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে পুরস্কৃত হয়। সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমাটি প্রযোজনা করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই লাল শাড়ির মর্যাদা সুলতানা হিমু, চ্যানেল আই। নিটোল টাটা বিশেষ সংবাদ। জাপানের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে বার্ষিক বসন্ত উৎসব সেটসুবুন অনুষ্ঠিত হয়েছে। প্রাচীন ক্যালেন্ডার অনুযায়ী বসন্তের আগের দিনে এই অনুষ্ঠান হয়। এই দিনে মন্দিরের উঁচু স্টেজ থেকে শুকনো সয়াবিন, ভাতের কেক এবং অন্যান্য নাস্তা ছোড়া হয়।
জাপানিদের বিশ্বাস এই প্রথা খারাপ আত্মা তাড়াতে এবং সৌভাগ্য আনতে সাহায্য করে। অংশগ্রহণকারীরা উচ্ছ্বসিত হয়ে হাত উঁচু করে ধরে রাখেন এবং সবাই একসঙ্গে বলতে থাকেন, দুষ্টু আত্মারা বাইরে, ভাগ্য ভেতরে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় আলোচনার মধ্যে বড় বাণিজ্যিক সিদ্ধান্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক 25% থেকে কমিয়ে 18% করা হবে। এর বিনিময়ে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে ভারত সম্মত হয়েছে বলে জানান তিনি। ট্রাম্প আরও বলেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আমদানি শুল্ক শূন্যে নামাবে এবং $500 বিলিয়ন মার্কিন পণ্য কিনবে। অন্যদিকে নরেন্দ্র মোদী এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেছেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ট্রাম্পের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরের উত্তর পাহাড়তলীতে কালীছড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির মাধ্যমে নগরীর জলাবদ্ধতার নিরসন হবে বলেও জানান চট্টগ্রাম সিটি মেয়র। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী এবং অন্যরাও ছিলেন। গুলো যাতে জলাবদ্ধতা মুক্ত থাকতে পারে এই জন্য আমরা এই কাজগুলো শুরু করেছি। পুরাটা এলাকা জুড়ে যদি আমরা এটা জলাবদ্ধতা মুক্ত রাখতে চাই তাহলে কালীছড়া খালের আজকের এই খননের উদ্বোধন আমার মনে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানীতে সচেতনতামূলক র্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট, জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক ডক্টর সৈয়দ হুমায়ুন কবির, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন সহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্কাউট দলের সদস্য এবং শিক্ষার্থীরা। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবলের টানা চতুর্থ আসরে ফাইনালে উঠেছে 5 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আলপিয়া আক্তারের হ্যাট্রিকে বাংলাদেশ 4-0 গোলে আয়োজক নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। 2024-এর আসরের যুগ্ম চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশ 7 ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। নেপালের পোখারা রঙ্গশালার গ্রুপ পর্বের শেষ ম্যাচের 3য় মিনিটে প্রতিমা মুন্ডার গোলে এগিয়ে যায় লাল সবুজের দল। এরপর পুরো ম্যাচ জুড়ে ছিল তাদেরই দাপট। 45, 66 ও 82 মিনিটে পরপর 3 গোল করে হ্যাট্রিক করেন আলপিয়া আক্তার। লিগ পর্বের টানা ম্যাচে 3 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে বাংলাদেশ, 2 জয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারতের সাথে ফাইনাল লাল সবুজের। এবারের আসরের লিগ পর্বের ম্যাচে বাংলাদেশ ভারতকে 2-0 গোলে হারিয়েছে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অভ্যুত্থানের আগে গুপ্ত থাকা ব্যক্তিরাই নতুন জালেম রূপে আবির্ভূত বলে তারেক রহমানের মন্তব্য। দেশ রক্ষায় বিএনপিকে জয়ী করার আহ্বান। জামায়াত বিপদে দেশ ছেড়ে চলে যায়নি বললেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী উল্লেখ করে দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট। জরিপে বিএনপির প্রতি 70% মানুষের সমর্থনের তথ্য। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।